রাজধানীতে হরহামেশাই যানজটে নাকাল নগরবাসী। বিপণী বিতানগুলোকে পার্কিং ব্যবস্থার আওতায় আনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন। আজ শুরু হলো ঘরে ফেরার পালা। ঈদকে সামনে রেখে ভারতীয় পোশাকের দখলে যশোরের বাজার। মান ভালো হওয়ায় বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার জুতার চাহিদা। রাজধানীতে নিজ বাসায় স্ত্রী সন্তানকে বেঁধে যুক্তরাষ্ট্র প্রবাসী একজনকে কুপিয়ে হত্যা, 25 ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট। এবং দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে সিরিজের সমতা আনল বাংলাদেশ। সৌম্য মাহমুদুল্লাহর জোড়া 50, সমর্থকদের বাঁধনহারা উল্লাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। রাজধানীতে যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক পুলিশের স্পট ফাইন, অন্যদিকে বিপণী বিতানগুলোতে পার্কিং ব্যবস্থা না থাকার নগরবাসীকে হর হামেশাই পড়তে হয় চরম দুর্ভোগে। আবার কখনো কখনো যানজট এতটাই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় যে জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িও সময় মতো পৌঁছাতে পারে না গন্তব্যে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা না রেখে রাজধানীর যত্রতত্র গড়ে ওঠা বিপণী বিতানগুলোকে পরিকল্পনার আওতায় আনা গেলে যানজট নিরসন সম্ভব নয়। সেলিয়া সুলতানের রিপোর্ট। ফায়ার সার্ভিসের গাড়ির গন্তব্যস্থান মাত্র কয়েক কিলোমিটার দূরেই। মাত্র 2 মিনিটের রাস্তা হলেও যানজট পেরিয়ে প্রায় আধা ঘন্টা পর গন্তব্যস্থানে পৌঁছালেও ততক্ষণে পুড়ে ছাই যাত্রীবাহী গাড়ি। যানজট থাকায় রং সাইডে গিয়েও নিস্তার নেই অ্যাম্বুলেন্সের। এমন অনিশ্চয়তায় প্রশ্ন আসতে পারে, শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে তো? ঈদকে সামনে রেখে ও রোজায় যানজটের দুর্ভোগ কমাতে রাস্তার পাশে এবং শপিং মলগুলোর সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে স্পট ফাইন করছেন ট্রাফিক পুলিশ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অলস গাড়িতে লাগানো হচ্ছে হুইল লক। একদিকে শপিং মলে পার্কিং অপ্রতুলতা, অন্যদিকে ফাইনের শিকারে এখন অনেকটাই ক্ষুব্ধ এসব ভুক্তভোগীরা। আমরা যে আসছি 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, আমরা গাড়ি নিয়ে কই যাবো? আগে পার্কিং এর ব্যবস্থা করে তারপর মার্কেটটা করা উচিত। 1-2 মিনিটের জন্য গাড়ি আপনি এখানে রাখার আর কোনো জায়গা আছে কিনা? তো এখানে তারা 1200 টাকা জরিমানা করছে, এটা শুধু অযৌক্তিক নয়, আমি মনে করি যে এটি অত্যাচার। তবে মার্কেট কর্তৃপক্ষকে পার্কিং ব্যবস্থা রাখার জন্য চাপ না দিয়ে সাধারণ মানুষের এই ভোগান্তির অভিযোগ নিয়ে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন এই ট্রাফিক কর্মকর্তা। এটা তো রাউজেকের ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার, এটা তো আমার বলার এটা কভার করে না। অন্যদিকে যানজট নিরসনে এসব বিপণী বিতানকে জবাবদিহিতার আওতায় না এনে যানজট নিরসন করা সম্ভব নয় বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। অনুমোদনের সময় বিপণী বিতান না দেখিয়ে অনুমোদন নিয়েছে, পরে বিপণী বিতান করেছে, অথবা পার্কিং লট দেখিয়ে অনুমোদন করেছে গ্রাউন্ড ফ্লোর, অতিরিক্ত মুনাফার জন্য সেগুলোকে শপিং সেন্টার বানিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে যে ব্যত্যয় ঘটেছে, সেই ব্যত্যয়ের পুরো চাপ নগরীর মানুষজন যানজটের মাধ্যমে প্রতিনিয়ত বয়ে বেড়াচ্ছে। তবে ভুক্তভোগীরা বলেন, রাজধানীতে যত্রতত্র গড়ে ওঠা মার্কেটে পার্কিং ব্যবস্থা উন্নয়নে কর্তৃপক্ষকে নজরদারি সহ পার্কিং না থাকলে তাদেরকেও জরিমানার আওতায় আনা উচিত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির পঞ্চম ও শেষ দিনে আজ দেয়া হচ্ছে 17 জুলাইয়ের টিকিট। আর তাই ঘরে ফেরার একটি টিকিটের জন্য অনেকে কমলাপুর রেল স্টেশনে নির্ঘুম রাত কাটিয়েছেন। সকাল 9টায় টিকিট বিক্রি শুরু হলেও গতকাল সন্ধ্যা থেকেই কেউ কেউ স্টেশনে এসে লাইনে দাঁড়ান। পুরুষদের পাশাপাশি নারীরাও আগে ভাগে স্টেশনে এসে ভিড় করেন। টিকিটের জন্য সারা রাত লাইনে দাঁড়িয়ে, শুয়ে বসে, লুডো খেলে, পত্রিকা পড়ে সময় পার করেন টিকিট প্রত্যাশীরা। রাতভর অপেক্ষার পাশাপাশি অনেককেই সেহরি খেতে হয়েছে প্ল্যাটফর্মে। এদিকে স্টেশনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ, পাশাপাশি আজ শুরু হয়েছে ঘরে ফেরার পালা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন এবং চট্টগ্রাম স্টেশনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। তো ট্রেনের আগাম টিকিট বিক্রি ও ঘরমুখো মানুষের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাশেদ লিমনের কাছে। রাশেদ, স্বপ্না, পঞ্চম ও শেষ দিনের মতো চলছে রেলের আসছে ঈদকে সামনে রেখে রেলের আগাম টিকিট দেওয়ার কার্যক্রম। এই কার্যক্রমে আমরা দেখেছি যে আজকে 9টা বাজার সাথে সাথেই আমরা দেখলাম যে যখন থেকে টিকিট কাউন্টারগুলো খুলে দেওয়া হলো, তখনই আসলে এই মানুষগুলো যারা গতকালকে কেউ দুপুর থেকে, বিকেল থেকে কিংবা রাত থেকে সারা রাত
জেগে থেকে তারা যে মানুষগুলো আসলে এই একটিমাত্র টিকিটের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের আসলে তখন থেকেই তাদের এই উৎসাহ এবং তাদের এই টিকিটকে নিয়ে তাদের এই লাইনে দাঁড়িয়ে থাকা, এগুলো আসলে আমরা দেখছিলাম যে তারা আসলে যে পরিমাণ আগ্রহ নিয়েছিলেন, তাদের আগ্রহটা এই কাউন্টার খোলার পরে আরো বেড়ে গেছে। তারা আসলে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছে একটি টিকিটের জন্য। তবে টিকিটের আসলে আমরা এই গত 4 দিন যাবৎ যে অবস্থা দেখছিলাম, আজকে কিন্তু তার চেয়ে অবস্থা একটু ভিন্ন। কারণ আজকে বেশ কয়েকটি মানে ছোট ছোট বিশৃঙ্খলার মতো অবস্থা আমরা দেখেছি কয়েকবার। এছাড়া কয়েকবার আমরা দেখেছি যে বিভিন্নভাবে আসলে কেউ চেষ্টা করছিলেন লাইন থেকে লাইনের বাইরের লোকজন এসে চেষ্টা করছেন যে তারা যাতে অন্যভাবে একটি টিকিট নেওয়ার চেষ্টা করছেন, এবং একে কেন্দ্র করে আমরা দেখছি বেশ কয়েকবার ছোট ছোট একটু এমনকি ছোট একটি সংঘর্ষের মতো ঘটেছিল এই যারা টিকিট প্রত্যাশী তাদের মধ্যে। তবে সবকিছু পরেও এখানে অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া আমরা দেখেছি স্কাউটের সদস্যরা যারা বিভিন্ন স্কুল কলেজের, তারাও আসলে চেষ্টা করছেন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। আর এছাড়া মহিলাদের এই পাশটায় আমরা দেখেছি মহিলাদের এই পাশটা সারিবদ্ধভাবে এবং শৃঙ্খলভাবেই তারা টিকিটের জন্য অপেক্ষা করছে। তবে তাদের কিছু অভিযোগ আছে, যেমন ধীর গতি এবং এই টিকিটে ধীর গতি, যে যারা টিকিট কাটছে তারা খুব ধীরে ধীরে কাটছেন, এমন অভিযোগ পাওয়া। আমরা যদি কথা বলে কিন্তু নামাজের পরে এসেছি, ইফতারি মানে চেরি খায় তারপরে এখানে আসছি। সার্বিক অবস্থা কেমন দেখতেছেন? লাইনের কি অবস্থা? লাইনে তো এই অনেক দূরে সিরিয়াল ধরে আস্তে আস্তে যাচ্ছে, টিকিট দিচ্ছে। সেক্ষেত্রে আসলে উনি যেমন বলছিলেন যে আস্তে আস্তে করে, আসলে যদিও আমরা এই বিষয়ে যখন আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে দ্রুত দিতে গিয়ে আসলে কাউকে ভুল করে অন্য টিকিট দেওয়া বা অন্য ধরনের কোনো সমস্যা না এড়াতেই আসলে টিকিট এই রেলওয়ে কর্তৃপক্ষ এবার টিকিটে একটু তারাই আসলে সবকিছু ঠিকঠাক ভাবে করতে আসলে ধীরগতি। আপনাদের আমরা এখানে আপনার ভোর 3:30টার দিকে এখানে আসছি, এখনো পর্যন্ত অপেক্ষায় আছি যে কখন পাবো যে প্রত্যাশা টিকিটটা আর কি, এই অবস্থায়। আর যদি টিকিটটা 8টার দিকে দেওয়া শুরু হইতো তাহলে মনে হয় মানুষের ভোগান্তিটা খুব কম হইতো। আর একটাও পাখা নাই যে একটু মানুষ একটু স্বস্তিতে দাঁড়াবো, এত গরম এখানে। আমার একটাই অনুরোধ সরকারের কাছে যে আপনার কমলাপুর স্টেশন যেন একটু পাখার ব্যবস্থা করা হয়। দেখছিলেন সপ্তাহে এমন আসলে সবাই আসলে এতক্ষণ দাঁড়িয়ে থেকেও তারা কিন্তু আসলে বিভিন্ন অভিযোগ করছেন যে এখানে আসলে একটু পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকলে কিংবা যদি টিকিটটি একটু আগে ছাড়ার এই ধরনের অভিযোগ রয়েছে। কিন্তু তারপরে যখন তারা সেই কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পাচ্ছেন তখন কিন্তু তাদের আসলে সবকিছু ভুলে তারা আসলে আনন্দিতই হচ্ছেন। এছাড়া অন্যদিকে আজকে কিন্তু এই যখন ট্রেন ছাড়ার ক্ষেত্রেও কিন্তু যাত্রীদের চাপ রওনা, যেহেতু আজকে 13 তারিখে প্রথম অগ্রিম টিকিট ছাড়া হয়েছিল, সেক্ষেত্রে ওখানে আমরা দেখেছি কমলাপুরের প্ল্যাটফর্মেও যাত্রীদের বেশ ভিড় রয়েছে এবং এ যাবৎকালে 14টি এখন পর্যন্ত 14টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা এবং মাত্র একটি ট্রেন 15 মিনিট লেট করেছে এবং বাকি ট্রেনগুলো কিন্তু আসলে মোটামুটি ঠিক সময় মাঝে ছেড়ে গেছে, যদিও কিছু একটি ট্রেনের ক্ষেত্রে একটু সমস্যা আমরা দেখেছি। তো সপ্তাহ এছাড়া আমাদের এখন চট্টগ্রাম রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশনের খবর জানতে সরাসরি ফেরদৌস লিপির কাছে। আসলে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজকে। তো আজকে যেহেতু শেষ দিন, আমরা দেখতে পেয়েছি যে গতকালের মতোই আসলে আজকে টিকিট প্রত্যাশীদের একটা প্রচন্ড ভিড় ছিল। তবে যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি যে ঢাকাগামী বিশেষ করে সুবর্ণ এক্সপ্রেস এবং মহানগর প্রভাতী যে ট্রেনের অগ্রিম টিকিট, সেটা প্রায় যাত্রীর সংখ্যা অনেকটা কমে এসেছে। তবে বিজয় এবং চাঁদপুরের যেসব যাত্রীরা আছে তাদের লাইনটা কিন্তু এখনো দীর্ঘ। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে একটা লাইন কাউন্টার থেকে ঘুরে আবার কিন্তু প্রায় কাউন্টারের কাছাকাছি পর্যন্ত চলে এসেছে। এই ক্ষেত্রে স্টেশন কর্তৃপক্ষ যেটা বলছে, আসলে ঢাকাগামী ট্রেনের চাহিদা তুলনামূলকভাবে কম, কিন্তু অন্যান্য যে রুটগুলো বিশেষ করে ময়মনসিংহ এবং চাঁদপুর, এই দুটা ট্রেনের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি, এই কারণে যাত্রী সংখ্যা বেশি। তবে তারা আমাদেরকে বলেছে যে আসলে যারা উপস্থিত আছেন তারা সবাই আসলে টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আসলে টিকিট তো বেলা 5টা পর্যন্ত দেওয়া হবে এবং শেষ পর্যন্ত আসলে
সবাই টিকিট পাবে। আর আপনি জানেন যে আসলে আজকের থেকে কিন্তু অগ্রিম টিকিটের ট্রেন ছাড়তে শুরু করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত যে 4টা ট্রেন ছেড়ে গেছে সবগুলো আসলে ঠিক টাইমে ছেড়ে গেছে। বিশেষ করে সুবর্ণ এক্সপ্রেস এবং মহানগর প্রভাতী 6:40 এবং 7টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর বাইরে 7:20-এ বিজয় এক্সপ্রেস যেটা ময়মনসিংহের উদ্দেশ্যে গেছে এবং সর্বশেষ যেটা গিয়েছে সেটা হচ্ছে 8:40-এ, সেটা চট্টলা এক্সপ্রেস, সেটাও ঢাকার উদ্দেশ্য। তো এই ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা বলতে পারি যে অগ্রিম টিকিটের যে ট্রেন সেগুলো ঠিক টাইমে চলছে। এর বাইরে যেহেতু যাত্রী সংখ্যা এবং টিকিট প্রত্যাশী সব মিলে একটা প্রচন্ড ভিড় কিন্তু স্টেশনে, এই কারণে কিন্তু আসলে স্টেশনে নিরাপত্তাটাও অন্যান্য যে স্বাভাবিক সময় সেটা জোরদার করা হয়েছে। রেলের নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ এবং র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সদস্যরা এখানে উপস্থিত আছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম রেল স্টেশনের সর্বশেষ তথ্য। স্বপ্না। দর্শক, ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি ও ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী রাশেদ লিমন এবং চট্টগ্রাম স্টেশন থেকে সহকর্মী ফেরদৌস লিপি। দেখছেন সময় সংবাদ। পর্বের ধারাবাহিক এয়ারটেল প্রেজেন্টস অস্থির পারভেজ শুধুমাত্র এটিএন বাংলায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিলেও বিশ্বব্যাংক এখন বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করেছে। তিনি বলেন, নিজের নয় বরং দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করছে সরকার। 3 বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 2009 সালে বাংলাদেশে বনভূমির পরিমাণ ছিল 9%। 2015-তে তা বেড়ে দাঁড়িয়েছে 17%। সরকারের লক্ষ্য এই পরিমাণকে 25% নিয়ে যাওয়া। বিশ্ব পরিবেশ দিবসে এমন পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের সব স্তরের মানুষকে। গুলশান এলাকায় কারা থাকেন? উচ্চবিত্ত শিক্ষিত সমাজের সব থেকে উন্নত মানের মানুষগুলি, কিন্তু তাদের বাড়িগুলি যখন তৈরি করেন তাদের সোয়ারিজ ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করেন তা মোটেই পরিবেশ সম্মত না। এমনকি অনেকে হাসপাতাল তৈরি করেছে, বর্জ্য ব্যবস্থাপনা রাখেননি। কাজে এটা হচ্ছে সব থেকে দুঃখজনক, এই বিষয়গুলি কিন্তু কেউ খেয়াল করেনি। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় উন্নয়ন সহযোগীদের যে প্রতিশ্রুত অর্থ তা সব সময় পাওয়া যায় না। তিনি বলেন, উন্নয়নের জন্য অন্যের সহযোগিতা নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের কল্যাণে কাজ করলে যে দেশকে উন্নত করা যেতে পারে সেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। এক সময় যে বিশ্বব্যাংক আমাদেরকে এই পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। কাজে আজকে আমরা নিম্ন মধ্যম আয়ে দেশ হিসেবে ঘোষণা পেয়েছি, কিন্তু এই নিম্ন আমরা থাকতে চাই না, আমরা উচ্চে উঠতে চাই, দেশকে উচ্চে উঠাতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণে যারা অবদান রেখেছেন এমন 30 জনের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছেন। বরিশালে গ্রামবাসীর গণপিটুনিতে 3 জন নিহত। পুলিশ বলছে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তারা। এবং গেল অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি কম হয়েছে প্রায় $200 কোটি। বহির্বিশ্বে দেশের ইমেজ সংকটকে দুষছেন ব্যবসায়ীরা, হালকাভাবে না দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীতে স্ত্রী সন্তানকে বেঁধে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় লুট করা হয় 25 ভরি স্বর্ণালংকার সহ ঘরের মূল্যবান জিনিসপত্র। গতকাল সন্ধ্যায় ভাসানটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, ইফতারের পর গৃহকর্তা মনসুরের স্ত্রী নামাজে দাঁড়ালে অপরিচিত কয়েকজন লোক ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে বেঁধে ফেলে তারা। এক পর্যায়ে গৃহকর্তা মনসুর বাড়ি ফিরলে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। চোখ মুখ পা সব ভেঙে গেছে। তো পরে আমার হাজবেন্ড আসছে, পরে আমি তখন মনে আমার চোখ খোলা ছিল, আমি দেখছি ও আসছে, তো শুনতেছি যে ওকে বলতেছে যে পানি খাওয়া সত্যি হয়ে গেছে, হয়ে মার দিল। আপনারা যখন স্ট্যাপ করছেন প্রথমবার তখন অনেক জোরে চিৎকার করছে। ডাকাতি সহ খুন এই অপরাধের রহস্য উদ্ঘাটন করার সাথে সাথে আপনারা জানতে পারবেন। আমাদের তদন্ত শুরু হয়েছে, আমরা কাজ করছি। শিশু রাজনকে যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতেই মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। গত বুধবার সিলেট সদর উপজেলার কুমারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। হত্যার পর শিশু রাজনের লাশ সুরমা নদীতে ফেলার সময় মুহিত নামে একজনকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত আরও 4 জনকে চিহ্নিত করা হয়েছে। সিলেট থেকে নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। চোর সাজিয়ে কুমারগাঁও বাস স্ট্যান্ডের একটি দোকানের পিলারে বেঁধে এভাবেই নির্মমভাবে পেটানো হয় রাজনকে। নির্যাতনের এক পর্যায়ে নিস্তেজ হয়ে যায় সে। মৃত্যু নিশ্চিত করে লাশটিও সুরমায় ফেলে দিতে চায় ঘাতকরা। মৃত্যুর আগে বাঁচার সব চেষ্টাই করেছিল রাজন, কিন্তু হয়নি শেষ রক্ষা। সবাই আমি ফাঁসি চাই, আমার আত্মা আমি শান্তি করতে পারলাম না। টাকা পয়সা বাড়ি গাড়ি আমি কোনো কিছু চাই না। আমার বাচ্চার আমি বিচার চাই। আমার বাচ্চা কি অপরাধ করছিল ওদের লোকে, ওরা এইভাবে বাড়িয়া মাটিতে পড়ার বাদে লাশ মাটিতে বাড়িয়া লাশের উপরে। একটু পানির জন্য বারবার আর্তনাদ করলেও মন গলেনি পাষাণ্ডদের। হাতটা তার ভাঙিয়া গেছে, বলছে দয়া করে আমার একটু পানি দাও। একটা বলছে তার পেশাব দাও পানির বদলে। এ সময় জীবন বাঁচাতে চুরির সাথে আরো কয়েকজন শিশু জড়িত ছিল বলে স্বীকার করে রাজন। তার খেলার সাথে আমরা শুন নাই, তো সে খুব ভালো। যারা তারা মারতে আসলো তারা কাছ থেকে বাঁচার জন্য আমাদের নাম খুঁজে। শুধু তাই নয়, স্বজনদের অভিযোগ গত বুধবার কুমারগাঁও বাজারের চৌকিদার ময়না রাজনকে যৌন নির্যাতন করে। আর এই ঘটনা ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। ওর সাথে সঙ্গম করার জন্য ও চেষ্টা করছিল, কিন্তু সে রাজি হয় নাই। এইটা ডাকার জন্য আপনার ছুরির এই যে ব্যান টেন নিয়ে এইটা একটা সম্পূর্ণ সাজাইছে আপনার। এটা নির্মম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে মোহিত, গ্রেপ্তারকৃত মোহিত, তার ভাই কামরুল, তার ভাই আলী, দারোয়ান ময়না সহ আরো কয়েকজন চিহ্নিত হয়েছেন। খুনিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে রোববার বিকেলে বাদেয়ালি গ্রামে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বরিশালের হিজলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছে। পুলিশ বলছে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পুলিশ জানায় উপজেলার বাহিরচর গ্রামে ডাকাতির জন্য গতরাতে ওই এলাকার একটি চরে 10 থেকে 12 জনের একটি দল প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে এবং 3 জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে রাত 2টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়। বাহিরচর এলাকায় চরের ভিতরে 15-20 জন একটা ডাকাত দল আসে। তাদেরকে জনগণ ঘেরাও দিয়ে ধরার চেষ্টা করে 3 জনের ধরে গণপিটুনি নিয়ে যেতে হয়, বাকিরা পালাই দিতে সক্ষম হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় 3 ডাকাতকে উদ্ধার করি এবং তাদেরকে থানা ফেরত নিয়ে আসি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। তারা এলাকার বিভিন্ন ডাকাতির সাথে জড়িত, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাকে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দিয়েছে। জমে উঠেছে যশোরে ঈদের কেনাকাটা। তবে এবছর ভারতীয় পোশাকের দখলে চলে গেছে বিপণী বিতানগুলো। বিক্রেতারা বলছেন ক্রেতা চাহিদার কারণেই এমনটা করতে হচ্ছে বাধ্য হয়ে তাদের। এই অবস্থায় দেশি পোশাকের বেচা কেনা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিন যত গড়াচ্ছে ততই জমে উঠছে যশোরের ঈদের বাজার।
ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রোজার শুরু থেকেই শপিং মার্কেটগুলোতে ভিড় বেড়েছে সকল বয়সের মানুষের। আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিপণী বিতানগুলোতে বাহারি ডিজাইন ও স্টাইলিশ পোশাকের পসরা সাজানো হয়েছে। তবে সিটি প্লাজা ও জেস টাওয়ার সহ জেলা শহরের অধিকাংশ মার্কেটগুলোতেই দেখা গেছে ভারতীয় পোশাকের আধিক্য। ক্রেতারাও ছুটছেন এসব পোশাকের প্রতি। ব্যবসায়ীদের দাবি, ক্রেতা চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারা। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের দেশি পণ্য থেকে ইন্ডিয়ান পণ্য কালেকশন করতে হবে বেশি। ইন্ডিয়ান আপনার জিপসি, ফ্লোর টাচ, টপস এগুলো মানে খুব চাই। যেসব শাড়িগুলো আমরা আমদানি করেছি বা করেছি এগুলো সাধারণত টিভি সিরিয়ালের শাড়িগুলো। কাস্টমার আগে থেকে অনেক তুলনামূলক বাড়ছে, ফার্স্টের থেকে এখন এই কেনাকাটা অনেক শুরু হয়েছে। অবশ্য ক্রেতারা বলছেন ডিজাইন ও মান ভালো হওয়ায় ভারতীয় পোশাককে প্রাধান্য দিচ্ছেন তারা। ইন্ডিয়ান যেসব লং থ্রি-পিস গুলো উঠেছে ওইগুলো বেশি পছন্দ হয়েছে। শাড়িগুলোর ভিতরে অনেক কাস্টার্ড প্রিন্ট গুলো অনেক ভালো, এর গুণগত মান এবং প্রিন্ট কালার সবগুলো মিলায়েই ভালো, যে কারণে আমিও ওইটাই নিব। এদিকে ক্রেতা কম থাকায় দেশি পণ্য বেচাকেনা আশঙ্কাজনক হারে কমেছে বলে জানালেন ব্যবসায়ীরা। তবে এসবের মধ্যেও দেশি পোশাক খুঁজছেন অনেকে। দেশের যে শাড়িগুলো এগুলো বেশ ভালোই কালেকশন আছে। পছন্দের তালিকায় বলতে গেলে আমি দেশিটাই সবসময় পছন্দ করি কিনতে। সারা মার্কেট শুধু ভারতীয় থ্রি পিসে ভরা। এই আগ্রাসনে আমাদের এই বিকাশমান দেশীয় শিল্পের এই খাতটি এখন বলা যায় একেবারে মুখ থুবড়ে পড়ার মতন। এ অবস্থায় দেশি পোশাকের বাজার টিকিয়ে রাখতে ভারতীয় পোশাকের আধিক্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, যশোর। গেল অর্থবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 200 কোটি মার্কিন ডলার কম রফতানি হওয়ার জন্য বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। 2013-14 তুলনায় গেল অর্থবছরে রফতানি প্রবৃদ্ধি মাত্র 3% বাড়লেও তাদের মতে প্রবৃদ্ধি আরও বাড়ানোর সুযোগ ছিল। অন্যদিকে রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার বিষয়টিকে হালকাভাবে না দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতায় গেল অর্থবছরের শুরুতে রপ্তানি লক্ষ্যমাত্রা 3,320 কোটি মার্কিন ডলার নির্ধারণ করে সরকার। কিন্তু বিনিয়োগ মন্দা, রাজনৈতিক অস্থিরতা আর তৈরি পোশাক খাতে চলমান সংস্কারের কারণে অর্থবছরের প্রথম মাস থেকেই মাসভিত্তিক রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ঋণাত্মক। অর্থবছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ চলতি বছরের শুরুতে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আবারও অর্থনীতির গতিপথে বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে 2014-15 অর্থবছরে অর্জন করা সম্ভব হয়নি নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা। তবে ব্যবসায়ীরা বলছেন বিষয়টি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেটা অর্জিত হয় নাই, সেই জন্য বিচলিত হওয়ার কিছু নাই। এই মুহূর্তে ইন্ডাস্ট্রি কনসলিডেট হচ্ছে। পোশাক বস্ত্র খাতেরই কিন্তু গ্রোথ এক্সপেক্টেড না। আমরা যে যদি লাস্ট এক যুগের ধরি তাহলে দেখবো আমাদের গ্রোথ ছিল ডবল ডিজিট, আর এখন সেটি নেমে এসেছে 2.75+। আশার কথা যখন বলছি এবং বিরাট বড় সামিট করলাম আমরা কিছুদিন আগে, ঠিক ওই বছরই আবার দেখা যাচ্ছে আমরা যে টার্গেট করে রেখেছিলাম সেই টার্গেট আমি প্রায় 6%, 6% হারে মিস করেছি। নির্ধারিত লক্ষ্যমাত্রা স্পর্শ করতে না পারলেও গেল অর্থবছর তার আগের বারের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 3.35%। তবে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার বিষয়টিকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রাজনৈতিক অস্থিরতার কারণে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের কারণে ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইটারই কিন্তু একটা প্রতিফলন এবং প্রভাব সকল রপ্তানিমুখী শিল্পের পরে এসছে। এই বিষয়টাকে যথাযথভাবে নিরীক্ষা করা উচিত যে এটা শুধুমাত্র একটা আমার আভ্যন্তরীণ যে একটা ইস্যুর জন্যই হয়নি, এটা বিশ্ববাজারের যে পরিবর্তনটা হচ্ছে, বিশ্ব অর্থনীতির যে পরিবর্তনটা হচ্ছে তার প্রভাবে হচ্ছে কিনা, হ্যাঁ, সেই জিনিসটা আলোচনায় আসা উচিত। ইউরোপের বাজারে মন্দার বিষয়টিকে মাথায় রেখে পণ্যের বহুমুখীকরণে জোর দিয়ে নতুন বাজার সৃষ্টিতেও গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো বাসা ভাড়া বাড়ানোর স্থগিতের আদেশ দিয়েছে নগর সরকার। বাসা ভাড়া বৃদ্ধি নিয়ে গণশুনানির পর 1 বছর নবায়নের 0% এবং এককালীন 2 বছরের জন্য লিজ নবায়নের ক্ষেত্রে 2% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিজ নবায়নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশী সহ নিম্ন আয় এবং মধ্যবিত্তের জীবনে কিছুটা স্বস্তি বয়ে আনলেও ভাড়া সমস্যার স্থায়ী সমাধান চান নগরবাসী। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর রিপোর্ট।
নিউ ইয়র্কের নাগরিক জীবনে বাসা ভাড়া এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় বোঝা। বাসা ভাড়ার ঊর্ধ্বগতিতে যেন নাভিশ্বাস উঠেছে নগরবাসীর জীবনে। প্রতি রাতে প্রায় 60,000 পরিবারকে আশ্রয় নিতে হচ্ছে শহরের হোমলেস সেন্টার বা বাস্তুহারা কেন্দ্রে। এক হিসেবে দেখা যায় শুধুমাত্র 2014 সালেই নিউ ইয়র্কের 56% মানুষ বাড়ি ভাড়া বাবদ নিজেদের আয়ের 30% ব্যয় করে। মোট আয়ের 30% অর্থ বাড়ি ভাড়া বাবদ ব্যয় করাটা বোঝা হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন খরচ। বর্তমানে নিউ ইয়র্কের স্বল্প আয়ের মানুষের গড় আয় $1,337, অথচ বাসা ভাড়া গুনতে হচ্ছে $1,082। সাথে প্রতিনিয়ত লাগামহীনভাবে যোগ হচ্ছে নানা ধরনের ফি। প্রতি মাসেই নিউ ইয়র্ক ছাড়তে বাধ্য হচ্ছেন শত শত নগরবাসী। কাজ করে শুধু বাড়িওয়ালারা ভাড়া দেন, ব্যাস, আর কিছু না। জীবনযাপন এতই কঠিন যে শুধু কাজ করা আর বাসা ভাড়া দাও আর খাও। এইভাবে যদি বাড়তে থাকে এখানে মানে নিউ ইয়র্ক সিটিতে মানুষজন বসবাস করা অনুপযোগী হয়ে যাবে। গত 19 জুন বাসা ভাড়া নিয়ে গণশুনানি করে নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন বোর্ড। এরপর ম্যানহাটনের কুপার ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয় চূড়ান্ত শুনানি ও ভোট। এতে 1 বছর লিজ নবায়নে ভাড়া বৃদ্ধি স্থগিত করে নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন বোর্ড। গত বছর 1 বছরের লিজ নবায়নে 1% এবং 2 বছরের জন্য 2.75% হারে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। আসলে নিউ ইয়র্ক সিটিতে অনেক বেশি বাসা ভাড়া, অনেকে অ্যাফোর্ড করতে পারে না, সেই কারণে অনেকে বাইরের স্টেটেও মুভ করছে। তো যদি 1 বছরের জন্য হেল্প হয় তা অনেকের উপকার আসবে। নিউ ইয়র্ক সিটিতে বাসা ভাড়া অনেক বেশি, 1 বছরের জন্য হইলেও এটা আমাদের অনেক স্বস্তি দেবে। 1969 সালে নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন বোর্ড গঠনের পর গত 46 বছরের ইতিহাসে এটাই প্রথম বাসা ভাড়া বৃদ্ধি স্থগিতের আদেশ। নিউ ইয়র্কের 46 বছরের ইতিহাসে এই প্রথম ভাড়া বৃদ্ধি স্থগিতের আদেশ খানিকটা হলেও স্বস্তির সুবাতাস দিয়েছে অসহায় নগরবাসীর জীবনে। তবে তারা আশা করেন এই সমস্যার স্থায়ী সমাধান পাবেন তারা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশের 2টি স্থানে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও কোথাও এই মুহূর্তে বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে পদ্ধতিগত কারণে যেহেতু পূর্বাভাস কেন্দ্র থেকে মাত্র 3 থেকে 8 দিনের পূর্বাভাস দেওয়া যায়, তাই বর্ষার বাকি সময়ে বন্যার বিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন কিছুদিন আগেই যাতে বন্যার পূর্বাভাস দেওয়া যায় তা নিয়ে এখন থেকেই সমীক্ষা চালানো দরকার। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বন্যা প্রকৃতির সঙ্গে বাংলার মানুষের নিরন্তর এক যুদ্ধের নাম। তাই এদেশে বন্যার ইতিহাস যুগ যুগান্তরের। আর ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশ রয়েছে বন্যা ঝুঁকিতে। সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত বন্যার আশঙ্কা থাকলেও জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সেই সংখ্যার সীমা থাকে চূড়ান্ত পর্যায়ে। সেই সূত্র মেনেই চলতি বর্ষাতেও বানভাসী হয়েছে হাজারো মানুষ, ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এখন পর্যন্ত দেশে 2টি জায়গায় বন্যার পানি বইছে বিপদসীমার উপর দিয়ে, আর সতর্ক অবস্থায় রয়েছে 5টি জায়গা। তবে এই মুহূর্তে দেশের অন্য সব জায়গায় বিরাজ করছে স্বাভাবিক অবস্থা। কর্তৃপক্ষ বলছে আগামী কয়েকদিনে অন্য কোথাও বন্যার আশঙ্কা না থাকলেও বর্ষার বাকি সময়গুলোতে কি হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমাদের যে কম্পিটিশন টুল, তাতে করে আমরা 5 দিন সুনির্দিষ্টভাবে বলতে পারি, যেমন আজকে বলতে পারবো আগামী 5 দিনের পরিস্থিতি কি হবে, এবং মোটামুটি 10 দিনের একটা সম্ভাব্য পরিস্থিতি আমরা বলতে পারি। এর বেশি হিসাব করার কোনো ক্ষমতা বা টুল পৃথিবীতে নেই, আমাদেরও নাই অবশ্যই। বিজ্ঞানীরা দেখেছেন উপমহাদেশের নদীগুলোতে যে বৃষ্টিপাত হয় তা নির্ভর করে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে সেখানকার জলীয় বাষ্প 3 থেকে 6 মাসের মধ্যে বঙ্গোপসাগরের দিকে এসে বৃষ্টিপাত ঘটিয়ে বন্যার সম্ভাবনা বাড়িয়ে তোলে। যেবার তাপমাত্রা কম থাকে সেবার বৃষ্টিপাতও কম হয়ে খরার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই বাংলাদেশ যদি প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা আগে থেকেই জানতে পারে তাহলে অনেক আগেই জানা সম্ভব বন্যার পূর্বাভাস। বন্যার উৎস একটা না, বৃষ্টিপাত জনিত বন্যার পূর্বাভাস তাপমাত্রার ভিত্তিতে 6 মাস আগে দেয়া সম্ভব। যদি বিজ্ঞানীরা ওইভাবে গবেষণা করে বের করে নিয়ে আসেন তাহলে দেয়া সম্ভব। বিভিন্ন নাসা ভিত্তিক যে বিজ্ঞানীরা আছে তারাও কিন্তু গবেষণা করে যাচ্ছে। বিশেষজ্ঞরা আরো বলছেন এসব ছাড়াও বাংলাদেশের মতো ভাটি দেশের জন্য হয়তো আগামীতেও রয়েছে আরো বন্যার সংখ্যা। বাংলাদেশের যে কটি কারণে বন্যা হয়ে থাকে এর অন্যতম একটি হলো উজান থেকে ধেয়ে আসা ঢল। বিশেষজ্ঞরা বলছেন বন্যার পানিতে প্লাবন ঠেকাতে বাংলাদেশের উজানের দেশের সঙ্গে সমঝোতা করা ছাড়া কোনো বিকল্প নেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
দেশের বাইরের খবর। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তি সইয়ে দেশটির সঙ্গে 6 বিশ্ব শক্তির আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস। সেই সঙ্গে খুব শিগগিরই এ বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি সইয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি। কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দীর্ঘদিনের আলোচনার পর দুই পক্ষই চুক্তি সই করতে একমত হয়েছেন। এমনকি সহসাই এই ঐতিহাসিক চুক্তি হতে পারে বলেও জানানো হয়েছে। গত 2 সপ্তাহে চুক্তি সইয়ের সময়সীমা 3 দফা বাড়ানো হয়। সবশেষ বাড়ানোর সময়সীমা অনুযায়ী সোমবারের মধ্যে দুপক্ষের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তি সইয়ের কথা রয়েছে। এদিকে আলোচনার সময়সীমা সোমবারের পর আর বাড়ানো হবে না উল্লেখ করে এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। অন্যদিকে দুপক্ষের মধ্যে এখনো বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেলেও চুক্তি সইয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খেলার খবর। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা এনেছে টাইগাররা। সৌম্য ও মাহমুদুল্লাহর জোড়া 50-তে প্রোটিয়াদের বিপক্ষে 163 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 22 ওভার 2 বল হাতে রেখেই মাত্র 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে 162 রানে গুটিয়ে যায় সফররত দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। একটা জয়ের আশায় চাতক পাখির মতোই চেয়েছিল সমর্থকেরা। অবশেষে প্রত্যাশার প্রাপ্তি মিলল। 2007-এ গায়ানার পর আবারও পটিয়ারা বধ হল মিরপুরের মাটিতে। প্রায় 150 বল হাতে রেখে দাপটের সাথে সিরিজে ফিরল বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারত সিরিজে জয়ের নায়ক মুস্তাফিজে ঘায়েল বিকক। স্বপ্নিল এক ডেলিভারিতে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মিস্টার ক্লাসিক হাসিম আমলার উইকেট উপড়ে ফেলেন রুবেল হোসেন। 22 রানে 2 ওপেনারের বিদায়ে প্রতিপক্ষের টুটি চেপে ধরেন আপুসিন নেতা মাশরাফি। তাতে 16 আনা মাসুল দিতে হয় দক্ষিণ আফ্রিকাকে। হঠাৎ আক্রমণে নাসির। প্রথম বলেই বোল্ড রাইলি রসু, আবারও সুকৌশলী ম্যাশ। বল তুলে দিলেন মাহমুদুল্লাহর হাতে। কিলার মিলারকে কিল করে ক্ষান্ত হলেন তিনি। এরপর সিরিজের ইনফর্ম ব্যাটসম্যান ডুপ্লেসি যখন 41 রানে, তখন আবারও নাসিরের ভেলকি। গলার কাটা তখন ডুমিনি, কিন্তু মুস্তাফিজের কাটারে ফিরলেন প্যাভিলিয়নে। 100 রানে প্রথম সারির 6 ব্যাটসম্যানকে হারিয়ে চোরাবালিতে ডুবছিল পটিয়ারা। শেষটায় ত্রাণকর্তা ফারহান বিয়াদ্দিনের 36 রানের পরেও 24 বল বাকি থাকতে বাংলাদেশের কাছে সর্বনিম্ন রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। 3-এর নিচে ইকোনমিতে 3টি করে উইকেট নিয়েছেন নাসির ও মুস্তাফিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোনো আহামরি বোলার না রাবাদা, এমনটা বলে খোঁচা মেরেছিলেন নাসির হোসেন। কিন্তু সেই রাবাদায় যে দক্ষিণ আফ্রিকার আগামী দিনের তারকা তা প্রমাণ করেন তামিম ও দারুণ খেলতে থাকা লিটনকে পরিষ্কার বোল্ড করে। 24 রানে 2 উইকেট হারালেও বাকিটা সময় সৌম্য ও মাহমুদুল্লাহ মিলে পিটিয়ে শাসন করেছেন পটিয়া বোলারদের। বাংলাদেশের জয়ে স্বপ্ন সারথি খ্যাপাটে ব্যাটিং করে সৌম্য তৃতীয় 50-র সাথে আফসোস জাগানো অপরাজিত 88 আর মাহমুদুল্লাহ 13তম 50-তে পটিয়াদের বিপক্ষে দীর্ঘ 8 বছর পর কাঙ্ক্ষিত জয় পায় বাংলাদেশ। সেই সাথে ঢাকা থেকে বাংলাদেশের বিজয় ধ্বনি পৌঁছে যায় দেশের সীমানা ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার পিটার্সমরিজবার্গে। কারণ বড়দের মতো সেখানেও বাংলা যুবরা রচনা করেছে বিজয়ের গল্প। ক্রিকেটের হিসেবের পাতা প্রতারণা না করলে 2017 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হলো বাংলাদেশে। সেই সাথে এবার টাইগারদের মিশন রোড টু চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে হর হামেশাই যানজটে নাকাল নগরবাসী। বিপণী বিতানগুলোকে পার্কিং ব্যবস্থার আওতায় আনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন। আজ শুরু হলো ঘরে ফেরার পালা। ঈদকে সামনে রেখে ভারতীয় পোশাকের দখলে যশোরের বাজার। মান ভালো হওয়ায় বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার জুতার চাহিদা। রাজধানীতে নিজ বাসায় স্ত্রী সন্তানকে বেঁধে যুক্তরাষ্ট্র প্রবাসী একজনকে কুপিয়ে হত্যা। 25 ভরি স্বর্ণালঙ্কা সহ মূল্যবান জিনিসপত্র লুট। এবং দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে সিরিজের সমতা আনল বাংলাদেশ। সৌম্য মাহমুদুল্লাহর জোড়া 50, সমর্থকদের বাঁধনহারা উল্লাস। এই ছিল এখনকার মতো।
যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।